হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে দুটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও, তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই বলি। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। আজকের যে প্রথম ঘটনাটি আছে, বাংলাদেশ থেকে আছে, লিখেছে আদিমা ইকরাম। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে, আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটা অনেক বছর আগে আমার এক পরিচিত দাদির সাথে এই ঘটনাটা ঘটেছিল। সে দাদির মুখে থেকেই শুনেছি, আমি ওনার মতো করেই লিখছি। আমার দাদি আজপাড়া গায়ে থাকতেন। তখন সেখানে কারেন্ট ছিল না। গ্রামের মানুষ কুপি আর হেরিকেন জ্বালিয়ে রাত্রি যাপন করতেন। গ্রামে রাতের বেলা মানেই খুব ভয়ানক ব্যাপার। নিকষ কালো অন্ধকার। অন্ধকারের বাহিরে বের হলে নিজের গায়ের লোমও দেখা যায় না। গা ছমছমে রহস্যময় ঘেরা। বেশিরভাগ মানুষই রাতে একা একা বেরোন না। যদি কেউ একা বের হয় আর অশুভ শক্তির সামনে পড়ে, তারা রক্ষা নেই বলেই চলে। পরের দিন তাকে ঘাড় মটকানো অবস্থায় পাওয়া যাবে। সেদিন দাদা দাদি আরও বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল। হঠাৎ বাইরে থেকে কোনো বাচ্চার কান্না শোনা যাচ্ছে, আর সেই কান্নার শব্দে দাদির ঘুম ভেঙে যায়। দাদি অনেকটা সাহসী ছিলেন। বাইরে কি হচ্ছে বা কে কান্না করছে সেটা দেখার জন্য একাই বাইরে বের হলো। রাত তখন আনুমানিক 4টে হবে। তখন তো বাড়িতে ঘড়ি ছিল না। আগেকার মানুষের একটা গুণ ছিল, তারা অনুমান করেই অনেক কিছুই বলতে পারতেন। তাই সময়টাও দাদি অনুমান করে বলেছিল। দাদি অবশ্য সাথে একটা কুপি জ্বালিয়ে নিয়েছিলেন। হাতের কুপিটা দিয়ে সারা বাড়ি খুঁজে কিছুই পেল না। দাদির তখন টয়লেট চাপ দিল। দাদি টয়লেটে বসার কিছুক্ষণ পরেই বিকট একটা শব্দ শুনতে পায়। শব্দটা এমন ছিল যে অনেক ওপর থেকে ভারী কিছু ঠাস করে মাটিতে পড়েছে। টয়লেটের পেছন দিক থেকে শব্দটা শোনা যাচ্ছে। টয়লেটের পেছনে অনেকগুলি বাস ছাড়ছিল। দাদি শব্দটাকে তেমন পাত্তা দিল না, ভাবল হয়তো বাস। ঝাড়ের থেকে আওয়াজটা আসছে, কোনো বড় পাখি হবে বাসের ওপরে বসেছে। ঠিক তখনই পাখির কিচিরমিচির করে ওঠে। পাখির কিচিরমিচির শুনে দাদু একটু কেঁপে ওঠে। ঠিক তখনই টয়লেটের পেছন থেকে কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। দাদি চুপ করে বাইরে কারা কথা বলছে তা বোঝার চেষ্টা করছে, কিন্তু না, কিছুই বোঝা যাচ্ছে না। কথার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কি কথা বলছে সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। দাদি মনে মনে ভাবছে যে হয়তো কোনো চোরই হবে, বাড়িতে চুরি করতে এসেছে। দাদির এবারও ভুল ভাবল। তাড়াতাড়ি টয়লেট শেষ করে বাইরে বের হলো, কিন্তু তখনও আর কোথাও আওয়াজ শোনা গেল না। দাদি আবার পুরো বাড়ি একবার চক্কর দিলেন, আর কিছুই খুঁজে পাওয়া গেল না। দাদি এবার ঘরের ভেতরে যাবে, ঠিক এমন সময় আগের সেই কান্নার আওয়াজটা আবার শুনতে পেল। দাদি কেন জানি দাঁড়িয়ে পড়ে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসছে। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পরে বুঝতে পারল কান্নার আওয়াজটা বাড়ির সামনের দিকে, মানে ঘাটের দিক থেকে আসছে। দাদি আর 7-5 পা না ভেবে
ঘাটের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। ঘাটে গিয়ে দেখে একটা বাচ্চা বসে কান্না করছে। দাদি হাতের কুপিটা একটু ওপরের দিকে উঠিয়ে সামনের দিকে কে কান্না করছে সেটা দেখার চেষ্টা করল। হঠাৎই আচমকা একটা বাতাস এসে দাদির হাতের কুপিটা নিভিয়ে দেয়। দাদি মনে মনে খুবই বিরক্ত হলো। এখন কিভাবে সে বাচ্চাটাকে দেখবে? অবাক করা বিষয় খেয়াল করল, চারপাশে কুচকুচে অন্ধকার ঠিকই, কিন্তু বাচ্চাটার গায়ে অনেক আলো ছড়িয়ে আছে। দাদি একটু খেয়াল করে দেখল, দাদির চোখ কপালে উঠে গেল। এ কি? রহমান এখানে কি করে এলো এত রাতে? রহমান দাদির ছোট ছেলে, বয়স 9 বছর। দাদি ডাকতে শুরু করেছে, এই রহমান, রহমান, তুই এখানে কেন এসেছিস? কিভাবে এসেছিস? দাদি ডাকছে আর রহমানের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু রহমান আস্তে আস্তে ঘাট থেকে পানিতে নেমে যাচ্ছে। দাদি যে ডাকছে, রহমান ফিরেও তাকাচ্ছে না। দাদিও রহমানকে ধরতে পানিতে নামতে যাবে, ঠিক এমন সময় দাদা দাদির হাত ধরে ফেলে। দাদি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। দাদা দাদির শরীর ধরে কয়েকটি ঝাঁকুনি দেয়। তারপরও দাদি ঠিক হয়, আর ঠিক হওয়ার পরে দাদাকে বলে, রহমান পানিতে পড়ে গেছে, ওকে তুলতে হবে। দাদা তখন দাদিকে একটা ধমক দিয়ে বলে যে, রহমান ঘরে ঘুমাচ্ছে, আর তুমি এত রাতে ঘাটে কি করছো? কখন থেকে তোমাকে খুঁজছি। দাদা পরে দাদিকে ধরে নিয়ে যায়, আর রহমানকে দেখে অবাক হয়ে যায়। রহমান ঘরে ঘুমাচ্ছে, তাহলে ঘাটে কে ছিল? দাদি তখন দাদাকে সব ঘটনা খুলে বলে। দাদি তখন বুঝতে পারেন অনেক বড় বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। সেই রাত থেকেই দাদি কয়েকদিন জ্বরে ভোগেন, তারপরে আর কোনো প্রবলেম হয়নি। এটাই ছিল আমার দাদির জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। দাদি আমাকে যেভাবে বলেছে আমি ঘটনাটা ঠিক সেভাবেই দাদির মতো করে বললাম। আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল, এবং যারা বাংলাদেশ থেকে ঘটনা শুনছো তাদেরকে বলবো, তোমাদের জীবনে এরকম ভৌতিক ঘটনা যদি থেকে থাকে তোমরা আরও গল্প কথা লিখে পাঠিয়ে দাও। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। এবং একটা রিকোয়েস্ট করতে চাই তোমাদের, যারা সেই সবটি ঘটনা শুনছো তারা অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই রিকোয়েস্ট করব, তোমরা লাইক করো, কমেন্ট করো, এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনাগুলি কেমন লাগছে। এবং বলে রাখি, গল্প কথা যে ঘটনাগুলো আমরা শোনাই, যে জায়গার নামগুলো আমরা উল্লেখ করি, আমরা কিন্তু কখনো সেই জায়গার বিষয় কুসংস্কারকে আমরা প্রমোট করি না। আমাদের কাছে ঘটনাগুলি যেভাবে আসে আমরা ঘটনাগুলি ঠিক সেভাবেই কিন্তু উপস্থাপন করি। আশা করব পরবর্তী সময়গুলোতেও আমরা আরও অনেক ঘটনা এরকম পাবো, যে ঘটনাগুলি তোমাদের বেশ ভালো লাগবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে আসামের গৌরীপুরের ঘটনা, এবং আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল। আশা করব তোমাদেরও বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি লিখেছে শেখর দাস। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি। ঘটনাটা আমার কলেজে পড়ার সময়কার, প্রায় 31 বছর আগেকার। তখন আমরা বাবার চাকরির সুবাদে লোয়ার আসামের ধুবড়ী জেলার গৌরীপুরে থাকতাম। কলেজে বিভিন্ন সহপাঠীর সাথে পরিচয় হয়ে অবসর সময়ে তাদের সাথে বিভিন্ন গল্প গুজব করে সময় কাটতে বেশ ভালো লাগতো। সেই জন্য পারত পক্ষে কলেজ মিস করতে চাইতাম না। সেই সময়টা তো আর এখনকার মতো ছিল না যে নেট, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সর্বস্ব হয়ে ঘরের কোণে বসে দিন যাপন করব। আমরা বিভিন্ন গল্পের সাথে ভূতের গল্প করতাম, এবং সেই সম্বন্ধে কার কি অভিজ্ঞতা সেটা শুনতাম। এই সম্বন্ধে জানতে গিয়ে এক সহপাঠীর একটি সত্যি অভিজ্ঞতা এখনও বেশ মনে আছে, সেটাই বলার চেষ্টা করছি। এতদিন পরে সেই সহপাঠীর নামটা আমার মনে নেই। যাই হোক,
সে আসত ব্রহ্মপুত্রর ওপারের কোনো এক গ্রাম থেকে। এতদিন পরে সেই গ্রামের নামটাও আর মনে নেই। তখন ছিল আম ফলার সময়, এবং সেই সময় ওখানে গৌরীপুর সহ বিস্তীর্ণ এলাকায় প্রচুর আম গাছ ছিল এবং খুব ভালো আমের ফলন হতো। কিন্তু কালবৈশাখীর সময় হওয়াতে প্রচুর আম মাটিতে ঝরে পড়ত, এবং সেই আম কুড়োনোর জন্যই খুব ভোরবেলা আলো না ফুটতেই অনেকে বেরিয়ে পড়ত আম কুড়াতে। আমার সেই বন্ধু কোনো একদিন আগের রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়াতে পরের দিন আলো না ফুটতেই ব্যাগ নিয়ে ছুটল পাড়ার একজনের আম বাগানে আম কুড়াতে। তার ভাষ্যতে যেটা জানলাম সেটা হচ্ছে এই, দেখ সেই সময় অনেকে যেত আম কুড়াতে, সেই জন্য কুজো হয়ে আম কুড়াতে অনেককেই দেখতাম। কিন্তু সেদিন একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে আমার আগে কেউ গিয়ে ভালো ভালো আমগুলো কুড়িয়ে না নেয়। কিন্তু অত সকালে গিয়েও দেখতে পেলাম আমার আগেই কেউ একজন এসে দূরে কুজো হয়ে আম কুড়িয়ে যাচ্ছে। দূর থেকে দেখে বয়স্ক কেউ মনে হলো, হাঁটু অবধি কোটানো সাদা থান কাপড় পরা। যাই হোক, আমি একা না ভেবে আম কুড়াতে মন দিলাম। সেদিন দেখলাম প্রচুর আম পড়ে আছে। আমি উৎসাহী হয়ে দৌড়ে দৌড়ে আম কুড়িয়ে ব্যাগে রাখতে শুরু করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, প্রায় 25-30টা আম কুড়িয়েও ব্যাগ আর সহজে ভর্তি হচ্ছিল না। যতবার আম কুড়িয়ে রাখতে যাচ্ছি ততবারই ব্যাগে 2-4টে আম পড়ে থাকছে। আমি তাজ্জবে ভাবলাম, কেউ কি আম চুরি করছে? কিন্তু কি করে চুরি করবে? এখানে তো আমি এবং দূরের বুড়িটা ছাড়া কেউ নেই। তার মধ্যে এতটা সময় পরেও আর কেউ আম কুড়াতে আসছে না কেন? তার মধ্যে বুড়িটাকেও তো মনে হচ্ছে নতুন, আগে কখনো দেখিনি বলে মনে হচ্ছে। এখন কটা বাজে, কত সময় হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। আসার সময় আম কুড়াতে সবার আগে পৌঁছানোর তারায় ঘড়িটা দেখা হয়নি। শুধু ছোট ভাইকে বলে এসেছিলাম ঘন্টা খানেক বাদে আসতে, কেননা অত ভারী ব্যাগ হয়তো একা নিয়ে আসা যাবে না। জানি না আসবে কিনা, এখন আসলে হয়তো খুব ভালো হতো। আবহাওয়াটাও জানি কেমন গুমোট, অথচ আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বিছানায় শোয়ার পরে ঠান্ডা লাগছিল রীতিমতো। গাছের দিকে তাকিয়ে দেখলাম মৃদু মন্দ বাতাস বইছে, অথচ নিচে গরম লাগছে। টুপটাপ পাকা আম পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। কাছেই কোথাও যেন একটা পেঁচা বা বাদুড় জাতীয় কিছু উড়ে চলে গেল। পরিস্থিতিটা কেমন জানি ভয়ানক নিস্তব্ধ। আরও অবাক লাগছে, এত কুড়ানোর পরেও কিভাবে ব্যাগ খালি হয়। অথচ রাখার সময় দেখলাম ব্যাগ প্রায় অর্ধেকের বেশি ভর্তি হয়ে আছে। বুড়িটার অবয়ব দেখে মনে হচ্ছে না এই গায়ের কেউ হবে, হয়তো পাশের গায়ে কেউ হবে। কিন্তু সেই তখন থেকে কুচো হয়ে যে আম কুড়িয়ে যাচ্ছে তো কুড়িয়ে যাচ্ছে। আশেপাশে কোনো ঝুড়ি অথবা ব্যাগ কিছুই নজরে আসছে না, অথবা আম কুড়িয়ে কোথাও জড়ো করে রাখবে সেটাও চোখে পড়ছে না। কেমন অদ্ভুত। আরও অদ্ভুত, যত দূরেই থাকি না কেন বুড়িটার দিকে মনটা সবসময় কেন জানি আকর্ষিত হচ্ছে। যাই হোক, তখনও আমার একটু মনে হয়নি যে ওটা একটা অশরীরী জিনিস। হয়তো মনে হলে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসতাম। আমি ওর সাথে কথা বলার জন্য ওর দিকে হেঁটে যাওয়ার সময় মনে হলো আমি যতটা হাঁটছি ও ততটাই পিছিয়ে যাচ্ছে, অথচ দেখছি সে একইভাবে মাথা নিচু করে আম কুড়িয়ে যাচ্ছে। কেমন অদ্ভুত ব্যাপার। এইবার আমি থাকতে না পেরে ও ঠাকুমা বলে চিৎকার করে ডাক দিয়ে ফেললাম। কিন্তু আমার চিৎকার শুনে যেই না সে মাথা তাকিয়েছে, দেখলাম ভীষণ একটা ভয়ঙ্কর চাউনি
চোখগুলো দিয়ে যেন আগুন ঝরছে, চুলগুলো কেমন জানি উস্কো খুস্কো, কিছু না বলে তাকিয়ে আছে। পেছনের দূর থেকে শুনতে পেলাম দাদা করে ছোট ভাই ডাকছে আমায়। আমি সাড়া দিয়ে পেছনে তাকিয়ে যেই আবার সামনে তাকিয়েছি, মনে হলো কেউ যেন কুঁজো হয়ে আম গাছের ওপরে উঠে গেল। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ছোট ভাই দৌড়াতে দৌড়াতে আমার সামনে এসে বলছে, দাদা এত রাতে তুই এখানে কি করছিস? আমি তখন ওকে বলি যে আমি যখন তোকে ডাকলাম তখন কটা বাজে। আমার ভাই যা বলে সেটা শুনে সত্যি আমি অবাক হয়ে যাই। ঘড়িতে তখন 2:30, মানে আমি যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন 12:30 কি 1:45। এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। আজকের প্রথম দুটো ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল, এবং আজকে তোমাদের একটা এক্সট্রা এপিসোড, মানে যেরকম থাকে আর কি, যখনই আমাদের প্রথম দুটো ঘটনা ছোট হয় আমি চেষ্টা করি তার সাথে একটা এক্সট্রা ঘটনা দেওয়ার চেষ্টা করব সবসময়। এবং আজকেও ঠিক একটা এক্সট্রা ঘটনা আছে, যেরকম এক্সট্রা এপিসোড আসে মঙ্গলবার করে, ঠিক এক্সট্রা ঘটনাও মাঝে মাঝে কিছু কিছু ঘটনায় নিয়ে আসি। তো আজকেও একটা এক্সট্রা ঘটনা আছে। হয়তো ঘটনাটা ছোট, বাট খুবই ভয়ের, এবং তোমরা যখন শুনবে ঘটনাটা তোমাদেরও বেশ ভয় লাগবে। ঘটনাটা যিনি লিখেছে তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ব। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা প্রথম দুটি ঘটনা শুনে ফেলেছ লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই রিকোয়েস্ট করব লাইক আর কমেন্ট করতে ভুলো না। এবং যারা গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে কি আমাকে ডিরেক্টলি ঘটনা পাঠিয়ে দিতে পারো। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। আশা করব আজকের তৃতীয় ঘটনাটা তোমাদের বেশ অদ্ভুত এবং ভয় লাগবে। চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। আজকে যে তৃতীয় ঘটনাটি আছে যেভাবে লিখেছে সেভাবেই আমি বলছি ঘটনাটি তার ভাষাতেই। দাদা, ঘটনাটা বেশ কিছু বছর আগে। আমরা তখন কলেজের 3rd ইয়ারে পড়ি। আমি জায়গার নাম এখানে উল্লেখ করছি না। আমরা কিছু বন্ধু মিলে ঠিক করলাম আমরা প্ল্যান চেট করব। কিন্তু হঠাৎ আমরা যে 6 জন বন্ধু থাকতাম তার মধ্যে আমাদের একজন বন্ধু, তার নাম স্বপন, সে কার দুর্ঘটনায় মারা যায়। এরপরে আমরা সবাই খুব মর্মাহত হয়ে পড়ি। আমরা সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যাই। আমরা প্রতি রাতের বেলা একসাথে 6 জন আড্ডা দিতাম, সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এর প্রায় 3-4 মাস পরে আমরা 5 জন বন্ধু এক জায়গায় হই। সেখানে আমরা স্বপনকে খুব মিস করছিলাম। তখন আমরা ঠিক করি আমরা প্ল্যান চেট করব, যেটা আমরা 6 জন মিলে করতে চেয়েছিলাম। আমাদের অমল বলে এক বন্ধু ছিল, তার বাড়ির ছাদেই আমরা প্ল্যান চেট করব বলে ঠিক করি। যেমন কথা তেমন কাজ। আমরা প্ল্যান চেটের সমস্ত সরঞ্জাম জোগাড় করে অমলদের বাড়ির 3 তলার একটা ঘরে বসি প্ল্যান চেট করতে। আমরা সবাই প্ল্যান চেটে স্বপনকে ডাকি। সবাই চোখ বন্ধ করে সবাই সবার হাত ধরে আমরা প্ল্যান চেট করি। অনেকক্ষণ এইভাবে থাকার পরে যখন দেখি যে কোনো কিছুই হলো না, তখন আমরা চোখ খুলে ফেলি। এরপরে দাদা সব কিছু যেন নর্মাল হয়ে যায়। আমরা সবাই আবার আড্ডা দিতে থাকি। আমার তখন মনে হয় যে একটু ছাদের থেকে ঘুরে আসি, একটা সিগারেট খেতে ইচ্ছা করছিল। যেহেতু অমলদের ঘরে সিগারেট খাওয়া যাবে না, তাই আমি ছাদের দিকে রওনা দিলাম। ছাদে উঠতেই একটা কোমট ভাব আমাকে ঘিরে ধরল। ছাদে উঠেই আমার মনে হলো আমি ছাড়া এই ছাদে কেউ একজন উপস্থিত আছে। আমি সাহস করে ছাদে উঠলাম। ছাদে ওঠার পরে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ছাদের এক কোণে কেউ একজন রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
আমি প্রথমে ভাবি অমলদের বাড়ির কোনো লোক হবে হয়তো। আমি 2-3 বার ডাক দিই, কিন্তু কোনো রকম সাড়া পাই না। আমি ভালো করে ফোনের টর্চটা ওর দিকে দিই, আর যেটা দেখি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা তো স্বপনের ড্রেস। যেই ড্রেস পরে স্বপন অ্যাক্সিডেন্ট করেছিল, ঠিক সেই জামা প্যান্ট পরে ছাদে দাঁড়িয়ে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে যাই এবং ছাদ থেকে দৌড়ে নিচে চলে যাই এবং নিচে সবাইকে সমস্ত ঘটনা খুলে বলি। আমরা তারপরে ওপরে যাই এবং ওপরে গিয়ে দেখি ওপরে কেউ নেই। এরপরে আমরা ভাবি হয়তো আমার মনের ভুল ছিল, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু তার 2-3 দিন পর থেকে শুরু হয় এক অদ্ভুত জিনিস। অমল কোনো রাতেই ঘুমাতে পারে না। স্বপন ওকে প্রতি রাতে ডাকতে আসে এবং ওকে বলে, আমাকে নিয়ে আসলি, দিয়ে আসবি না? অমল এই কথা আমাদের 4 জনকে জানায়। তারপর আমরা এক গণিনের কাছে যাই এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। সেই গণিন অমলদের বাড়িতে যায় এবং গিয়ে সেখানে কিছু মন্ত্র পড়ে এবং আমাদের সবার হাতে একটা করে তাবিজ দিয়ে দেয়। দাদা, সেই তাবিজ এখনো আমার হাতে আছে, কারণ ঘটনাটা বেশি দিন পুরনো নয়, 2018 সালের। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু এখনো আমাদের স্বপনের কথা খুব মনে পড়ে। এটাই ছিল ঘটনা। আজকের 3টি ঘটনায় বেশ অদ্ভুত ছিল। কেমন লাগলো তোমাদের, এবং এই 3টি ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো এবং বেশি ভয় লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং আমি সবসময় চেষ্টা করি যাতে তোমাদের আরও বড় বড় ঘটনা দিতে পারি, তাই তোমাদের রিকোয়েস্ট করব তোমরা আমাকে বড় বড় ঘটনা লিখে পাঠাও, কারণ তোমরা যদি ঘটনা লিখে না পাঠাও তাহলে কিন্তু ঘটনা পড়ে শোনানো সম্ভব নয়। এবং অনেকেই চাইছো যাতে ঘটনাগুলি অনেক বড় বড় হয়। আমি চেষ্টা করব যাতে ভালো ঘটনা যদি পাই তাহলে অবশ্যই ঘটনাগুলি 30 মিনিট 40 মিনিটের অবশ্যই হবে। এবং বলে রাখি, তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং যারা শেষ অবধি 3টি ঘটনা শুনেছো, লাইক কমেন্ট করতে ভুলো না। এবং যারা এখন অবধি গল্প কথাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু গল্প কথাকে সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। আশা করব গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।